একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লাগাতার চাপ, অন্যদিকে পারমাণবিক কর্মসূচি ঘিরে বাড়তে থাকা আন্তর্জাতিক সন্দেহ। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল ইরান। তেহরান জানিয়েছে তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, কিন্তু একই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছে দেশের মর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো চাপের কাছে মাথা নত করবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার এক বক্তব্যে বলেন, ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে প্রস্তুত যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটছে না। তিনি দাবি করেন এই নীতি নতুন নয়, বরং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহু আগেই পারমাণবিক অস্ত্রকে অগ্রহণযোগ্য ঘোষণা করেছিলেন। তবে পেজেশকিয়ানের বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল তার কড়া রাজনৈতিক বার্তা। তিনি স্পষ্ট করে দিয়েছেন, আলোচনা হতে পারে, কূটনীতি হতে পারে, কিন্তু ইরানের সম্মান বিক্রি হবে না। তার ভাষায়, আমরা বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত, কিন্তু চাপের মুখে আত্মসমর্পণ করব না। যুক্তরাষ্ট্রের দাবি, তেহরানের কাছে ইতোমধ্যেই 400 কিলোগ্রামের বেশি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। পশ্চিমা গোয়েন্দা সূত্রের মতে, এই ইউরেনিয়ামকে অস্ত্র তৈরির পর্যায়ে নিতে আর খুব অল্প প্রযুক্তিগত পদক্ষেপই যথেষ্ট। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এই মজুত থেকে অন্তত 11টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি সত্যি কেবল শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে কৌশলী ভাষায় সময় কিনছে? কারণ অতীত অভিজ্ঞতা বলছে, তেহরানের প্রতিটি কূটনৈতিক বক্তব্যের আড়ালেই থাকে শক্ত রাজনৈতিক হিসাব। ইসরায়েল বরাবরই দাবি করে আসছে, ইরান যদি পারমাণবিক অস্ত্রের কাছাকাছি পৌঁছে যায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভেঙে পড়বে। তেল আবিবের অভিযোগ, তেহরান কেবল প্রযুক্তিগত সক্ষমতা নয়, আঞ্চলিক প্রভাব বিস্তারের লক্ষ্যেও এই কর্মসূচিকে ব্যবহার করছে। আর সেই কারণেই ইসরায়েল বহুদিন ধরেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়ে আসছে। অন্যদিকে ইরান পাল্টা অভিযোগ করেছে, পুরো অঞ্চলকে অস্থিতিশীল করছে ইসরায়েলি। পেজেশকিয়ান বলেন, বৃহত্তর ইসরায়েল গঠনের স্বপ্নই মধ্যপ্রাচ্যে অশান্তি বাড়াচ্ছে। অর্থাৎ তেহরান এখন পারমাণবিক ইস্যুকেও সরাসরি ভূরাজনৈতিক সংঘাতের অংশ হিসেবে তুলে ধরছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝখানে নতুন করে সক্রিয় হয়েছে পাকিস্তান। ইসলামাবাদ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, একটি সম্ভাব্য সমঝোতা স্মারক তৈরির কাজ চলছে, যার মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে। বিশ্লেষকরা বলছে, এই সমঝোতা সফল হলে তা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত সাময়িকভাবে ঠেকাতে পারে। তবে বাস্তবতা হলো, ওয়াশিংটন, তেহরান এবং তেল আবিব তিন পক্ষই এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে সামান্য ভুল হিসাবও পুরো অঞ্চলকে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইরান এখন বিশ্বকে বোঝাতে চাইছে তারা পারমাণবিক বোমা চায় না, কিন্তু একই সঙ্গে তারা এটাও দেখিয়ে দিচ্ছে, চাপ, নিষেধাজ্ঞা কিংবা সামরিক হুমকি দিয়ে তেহরানকে দমিয়ে রাখা সহজ হবে না। আর সেই বার্তাই মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আরো বিস্ফোরক করে তুলছে। রাতভর ইউক্রেনের ভয়াবহ হামলার পর ক্ষোভে ফুঁসে উঠেছে মস্কো। স্টারোবিলস্কে একটি ছাত্রাবাসে হামলায় হতাহতের ঘটনায় ইউক্রেনকে সরাসরি দায়ী করে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের দাবি, এটি রাশিয়ার ভেতরে ভয় ও অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পিত চেষ্টা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া সমর্থিত স্থানীয় প্রশাসনের দাবি অনুযায়ী লুহানস্কের স্টারোবিলস্ক শহরে রাতভর চালানো হামলায় অন্তত 10 জন নিহত এবং 38 জন আহত হয়েছেন। আরও 11 জন নিখোঁজ হয়েছেন। হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবন ঘিরে শুরু হয়েছে উদ্ধার অভিযান। রাশিয়ার অভিযোগ, ইউক্রেন পরিকল্পিতভাবে বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়ে নতুন মাত্রার সন্ত্রাসী কৌশল গ্রহণ করেছে। তবে কিয়েভের সেনাবাহিনী জানিয়েছে, স্টারোবিলস্কে রাশিয়ার অভিজাত রুবিকন ড্রোন ইউনিটের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। ইউক্রেনের অভিযোগ, এই ইউনিটটি দীর্ঘদিন ধরে ইউক্রেনের বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর ড্রোন হামলা পরিচালনা করে আসছে।
যদিও তারা স্পষ্ট করেনি রাশিয়া যে ভবনটিকে ছাত্রাবাস বলছে সেটি তাদের লক্ষ্য ছিল কিনা। ঘটনার পর ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে তীব্র প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, ওই এলাকায় কোনো সামরিক স্থাপনা, গোয়েন্দা কার্যালয় বা সামরিক অবকাঠামো ছিল না। তিনি আরও দাবি করেন, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে গোলাবারুদ ভবনটিতে আঘাত করেছে এমন পশ্চিমা ব্যাখ্যার কোনো ভিত্তি নেই। পুতিন জানান, ইউক্রেন 3 দফায় মোট 16টি ড্রোন ব্যবহার করে এই হামলা চালিয়েছে। এরপরই তিনি রুশ সামরিক বাহিনীকে উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দেন। বিশ্লেষকদের মতে এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে রাশিয়া এখন আরও বড় আকারের পাল্টা হামলার পথে হাঁটতে পারে। এরই মধ্যে শনিবার ভোরে রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দর নগরী নভরোসিস্কেও ড্রোন হামলার ঘটনা ঘটে। রুশ কর্মকর্তাদের দাবি, ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি তেল ডিপোতে আগুন লাগে। এতে অন্তত 2 জন আহত হন। দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার প্রশাসন জানিয়েছে কয়েকটি প্রশাসনিক ও কারিগরি ভবনেও আগুন ধরে যায়। রাশিয়ার অভ্যন্তরে একের পর এক ড্রোন হামলা এবং তাদের দখলকৃত অঞ্চলে আঘাত, এই দুটির সমন্বয়ে যুদ্ধ এখন নতুন মোড় নিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ এতদিন সীমান্ত ঘেঁষা অঞ্চলে হামলা হলেও এখন সরাসরি জ্বালানি অবকাঠামো ও সামরিক সমন্বয় কেন্দ্রগুলো টার্গেট হচ্ছে। অন্যদিকে ইউক্রেন নিজেদের অবস্থানকে আইনসম্মত প্রতিরক্ষা অভিযান হিসেবে তুলে ধরছে। দেশটির সেনাবাহিনী বলছে তারা আন্তর্জাতিক মানবিক আইন এবং যুদ্ধের রীতিনীতি মেনেই কেবল সামরিক কাজে ব্যবহৃত স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। তবে রাশিয়ার দাবি, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনায় আঘাত করে আতঙ্ক ছড়াতে চাইছে। এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেন, খেরসনের দখলকৃত এলাকায় রাশিয়ার নিরাপত্তা সংস্থা এবিসবি সদর দপ্তরে হামলায় প্রায় 100 রুশ সেনা ও সদস্য নিহত বা আহত হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি রুশ সামরিক বাহিনী। যুদ্ধের ময়দানে এখন আর কেবল ফ্রন্ট লাইন নয়, ড্রোনের ছায়া ঢুকে পড়েছে শহর, বন্দর, জ্বালানি কেন্দ্র, এমনকি আবাসিক ভবনেও। আর এই পরিস্থিতিতে পুতিনের প্রতিশোধের হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরো ভয়াবহ এবং অনিশ্চিত অধ্যায়ের দিকেই এগোচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থির ভূ রাজনীতিতে এবার একে একে বেরিয়ে আসতে শুরু করেছে থলের বিড়াল। সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রহস্যজনক ড্রোন হামলার পর প্রথমে দায় চাপানোর চেষ্টা করা হয়েছিল ইরানের ওপর। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘটনাটিকে ঘিরে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। আর সেই প্রশ্নের তীর এখন ঘুরে যাচ্ছে ইসরায়েলের দিকেই। ইরানের সামরিক সূত্রগুলো সরাসরি অভিযোগ তুলেছে পুরো হামলাটি ছিল পরিকল্পিত ফলস ফ্ল্যাগ অপারেশন, যার মূল উদ্দেশ্য ছিল ইরানকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করা এবং উপসাগরীয় অঞ্চলে নতুন যুদ্ধের আগুন জ্বালানো। আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সম্প্রতি একটি ড্রোন আঘাত হানার পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও আবুধাবি দাবি করেছে কেন্দ্রের মূল কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে ঘটনাটি যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত তা স্পষ্ট করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনি সতর্ক করে বলেছেন, হামলাটি যদি মূল রিঅ্যাক্টরে আঘাত করত তাহলে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল ভয়াবহ তেজস্ক্রিয় বিপর্যয়ের মুখে পড়তে পারত। ইরানের সামরিক সূত্রের দাবি, ইসরায়েল ইচ্ছাকৃতভাবেই এমন একটি হামলার নকশা করেছে যাতে আন্তর্জাতিক মহল প্রথমেই ইরানকে দায়ী করে। কারণ বহুদিন ধরেই তেহরানের বিরুদ্ধে আরব বিশ্বকে আরও আক্রমণাত্মক অবস্থানে ঠেলে দিতে চাইছে তেল আবিব। আমিরাত বলছে ড্রোনগুলো পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করেছে, অথচ ইরান থেকে হামলা হলে সেগুলোর উত্তর দিক থেকে আসার কথা। শুধু তাই নয়, তাহলে সেগুলোকে সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করতে হতো। ইরান আরও বলছে পারস্য উপসাগরেই তাদের নিজস্ব বুশেহর পারমাণবিক কেন্দ্র রয়েছে, ফলে এমন কোনো হামলা তারা কখনোই চালাবে না যা পুরো অঞ্চলে তেজস্ক্রিয় বিপর্যয় ডেকে আনতে পারে। তেহরানের দাবি, ইসরায়েল বহুদিন ধরেই গোপন অপারেশন ও ছদ্মবেশী হামলার মাধ্যমে অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়িয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।
প্রেস টিভির প্রতিবেদনে আরও বিস্ফোরক দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউক্রেন মিলে ইরানের শাহেদ 136 ড্রোনের আদলে অনুরূপ ড্রোন তৈরি করে বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে, যাতে সহজেই এর দায় চাপানো যায় তেহরানের ওপর। উদ্দেশ্য একটাই, ইরানকে একটি আঞ্চলিক হুমকি হিসেবে প্রতিষ্ঠা করা এবং আরব দেশগুলোকে তার বিরুদ্ধে যুদ্ধমুখী করে তোলা। বারাকা হামলাকে ঘিরে এখন মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হয়েছে ছায়াযুদ্ধ। আর যত সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এই হামলা শুধু একটি ড্রোন হামলা নয়, এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো ভূরাজনৈতিক খেলা। আর সেই খেলায় ইরানকে ফাঁসানোর নীলনকশা ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসছে। বিশ্বের ভয়াবহতম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের তালিকায় এবার আলোচনায় উঠে এসেছে ওরেশনিকের নাম, যার মাধ্যমে বিশ্বে ইতোমধ্যেই নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালানো শুরু হয়ে গেছে। রাতারাতি ধ্বংসস্তূপে রূপ নিয়েছে সাজানো এক শহর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলাকালে অনেকবারই সংশয় জেগেছে এবার বোধহয় পারমাণবিক হামলা শুরু হবে, তবে সেটা এখনো হয়নি। তবে বিশ্বের ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর ফের আলোচনা হচ্ছে পারমাণবিক যুদ্ধ শুরু নিয়ে। ইউক্রেনের রাজধানী কিয়েভ যেন মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 শিশুসহ অন্তত 4 জন নিহত এবং 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের ভাষায় যুদ্ধ শুরুর পর এমন ভয়ঙ্কর রাত আর দেখেননি তারা। ওরেশনিক নামের ক্ষেপণাস্ত্রটি নিয়ে বিশ্বে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষ্য অনুযায়ী শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে ছুটতে পারে এই ক্ষেপণাস্ত্র। মাটির গভীরে থাকা বাংকারও ধ্বংস করতে সক্ষম এটি। পুতিন দাবি করেন ক্ষেপণাস্ত্রটি যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে এবং সাধারণ ওয়ারহেড দিয়েও পারমাণবিক হামলার মতো ধ্বংস ডেকে আনতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, এই হামলায় রাশিয়া তাদের অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করেছে। তার দাবি, মধ্য ইউক্রেনের বিলাতেরকোভা শহরে ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র একটি পানি সরবরাহ কেন্দ্রে আঘাত হানে। এতে একটি বাজার পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় স্কুল ও বহু আবাসিক ভবন। ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি বলেন, ওরা আসলেই উন্মাদ। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী শনিবার রাত থেকে শুরু হওয়া এই হামলায় রাশিয়া প্রায় 600 ড্রোন এবং 90টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। আকাশ, সমুদ্র ও স্থল 3 দিক থেকেই হামলা চালানো হয়। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা 549টি ড্রোন ও 55টি ক্ষেপণাস্ত্র ধ্বংস বা নিষ্ক্রিয় করতে সক্ষম হলেও বাকিগুলো বিভিন্ন বেসামরিক স্থাপনায় আঘাত হানে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রাজধানীতেই অন্তত 2 জন নিহত ও 56 জন আহত হয়েছেন। শহরের প্রায় সব জেলাতেই হামলার চিহ্ন রয়েছে। একটি স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আগুন ছড়িয়ে পড়ে। একটি ব্যবসায়িক কেন্দ্রে হামলার সময় বহু মানুষ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে আটকা পড়েন। বিস্ফোরণের তীব্রতায় সরকারি দপ্তরের আশেপাশের ভবনও কেঁপে ওঠে। রাজধানীর বাইরে চেরকাসি অঞ্চলে 11 জন এবং দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে 7 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেঙ্কো জানান, আবাসিক ভবন সহ অন্তত 40টি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। জীবন বাঁচাতে হাজারো মানুষ পাতাল রেল স্টেশনে আশ্রয় নেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। পশ্চিমা দেশগুলোর মধ্যেও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ এর আগে 2024 সালের নভেম্বরে দিনিপ্রো শহরে প্রথমবার ওরেশনিক ব্যবহার করেছিল রাশিয়া। পরে চলতি বছরের জানুয়ারিতে লভিভ অঞ্চলও এই ক্ষেপণাস্ত্রের আঘাতের মুখে পড়ে। রাশিয়া বলছে, গত বৃহস্পতিবার রুশ নিয়ন্ত্রিত স্টারোবিলস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় 18 জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে। মস্কোর দাবি, নিহতদের বেশিরভাগই তরুণী ছিলেন। ওই ঘটনার পরই কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে কিয়েভের বহু বাসিন্দাকে হতভম্ব অবস্থায় দেখা গেছে। তারা কি করবেন ভেবে পাচ্ছেন না। ক্ষতিগ্রস্ত বাজারের ব্যবসায়ীরা আগুনে পুড়ে যাওয়া দোকানের ভেতর থেকে যা বাঁচানো যায় তা খুঁজে বের করার চেষ্টা করেন। বহু পরিবার রাত কাটায় মেট্রো স্টেশনের মেঝেতে।
এই হামলার পর ইউক্রেন জুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কেননা রাশিয়া হয়তো আরো বড় ও ভয়াবহ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।